যে একটা ফ্যাক্টরিতে পণ্য এখানে ধরেন গাজীপুরে উৎপাদন হচ্ছে, সেই গাজীপুর থেকে আমি ট্রাকে করে চট্টগ্রাম সিএফএস এ নিয়ে গেলাম, এখান থেকে জাহাজে করে সুয়েজ ক্যানেল, কলম্বো এইগুলা হয়ে চলে গেল নিউ ইয়র্কে, সেখান থেকে আবার পোর্ট থেকে ট্রাকে করে যাচ্ছে ওয়ালমার্টের স্টোরে, সেখান থেকে দাম ট্যাগ কত হবে এগুলো মিলায় কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে। শুধু মনে হচ্ছে যে না এত দূরের চিন্তা কি, আপনি যে মশলাটা খান আমাদের দেশে, হয় সেটা কাশ্মীর থেকে আসে, না হলে ইন্দোনেশিয়া থেকে আসে, না হলে শ্রীলঙ্কার থেকে আসে, তাই না? ঘি, বাটার, ইরানিয়ান রাইস, অস্ট্রেলিয়ান ঘি, কাশ্মীরি অরেঞ্জ অ্যাপেল, অসংখ্য জিনিস আমাদের দেশে যা প্রডিউস হয় না, আমি তো সেটা কনজিউম করি, সেটা ঠিক এভাবেই আসে। তো এটা ধরলাম বড় চেইন, এত বড় না, আমার দেশ ব্যবসাটা ছোট। তো ছোট হলেও রাজশাহী থেকে তো আম বাগান থেকে একজন আম পাড়ে, সেখানে কার্টুনে ভরা হয়, সেখানে ট্রেনের একটা বগি ভাড়া নেবেন যেন অন্তত খরচ কম হয়, খুলনায় পৌঁছাবে বড় বাজার থেকে, সেটা বড় আড়তদাররা আসবে, তারপরে ছোটজন কিনে নিয়ে এরপরে সোনাডাঙ্গায়, নিরালায়, গল্লামারি, সন্ধ্যা বাজার, এইখান থেকে আমরা আম কিনতেছি। তাহলে আমের সাপ্লাই চেইনটা তো একই রকম, কোনোটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করতেছে আর কোনোটা করছে না। কিন্তু আপনার চিংড়ি বাংলাদেশের সব জায়গায় যাচ্ছে, সিলেটের সকালে যে চা খেলেন এটা সিলেট থেকে আসছে, নিশ্চয়ই খুলনার লোক এটা উৎপাদন করেনি, তাহলে খুলনার সিলেটের চাও একইভাবে প্রসেস হয়ে ট্রাকে করে। তো সব গুড সেটা দেশের মধ্যে হোক বাইরেই হোক, তার একটা জিওগ্রাফিক্যাল মোবিলিটি আছে, সবাই সব গুডস প্রডিউস করতে পারে না। যে অঞ্চলে যা প্রডিউস করার ন্যাচারাল ফ্যাসিলিটিস আছে তার উপর বেস করে তাকে উৎপাদন করতে হয় এবং অন্য লোক সেটা কনজিউম করে। তো এইটাই হচ্ছে আমাদের সাপ্লাই চেইন। একটা জিনিস এক জায়গায় উৎপাদন হচ্ছে, কনজিউমার আর এক জায়গায়, এর মধ্যে এই প্রসেসগুলা কিভাবে আসে। একটা চিঠি মাঝে মাঝে আপনার ওই যে দেখেন না, এই হেড অফিসে আছে, এইখানে আছে, একটা পার্সেল ট্রাক করলে দেখে এখন বগুড়াতে আছে, এখন এই যশোরে পৌঁছাইছে, এইগুলাতে আছে। সো এটাই সাপ্লাই চেইনের পার্ট। তাহলে সাপ্লাই আপনার এই পানির পাইপ এখান থেকে এখানে গেলে তো সরাসরি সাপ্লাই, কিন্তু আমরা দেখি সব সাপ্লাইটা এত ইজি না। অন্তত সিলেট থেকে খুলনায় আসতে হবে, রাজশাহী থেকে খুলনায় আসতে হবে, খুলনার থেকে দিনাজপুরে যাচ্ছে। সো এই মধ্যে যত পার্ট, এই পার্টের মধ্যে কারা আছে? ট্রান্সপোর্ট একটা পার্ট, ব্যাপারী একটা পার্ট, লেবার একটা পার্ট, বিক্রেতা একটা পার্ট, শেষে গিয়ে ক্রেতা একটা পার্ট। সুতরাং প্রোডাকশন পয়েন্ট থেকে শেষে ভোক্তা পর্যন্ত ভোগ করা, এর মধ্যে যত জিনিস আছে সবকিছু মিলাই হলো সেটাকে আমরা কি বলি? সাপ্লাই চেইন। এই চেইন এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে। ওই যে মশাল বা রিলে রেস দেখেন না, চারজনে মিলে দৌড়ায়, একজন এক লাইন শেষ করে আরেকজনে দৌড়ায়। তো এইখানে তো আসলে তো সেম কাজটাই হচ্ছে। আমরা ওই যে রানার গল্প ছিল না, কবিতা ছিল আগের ক্লাসে, রানার ছুটেছে, রানার ছুটেছে। তো সেই রানার তো একই কাজ, কিন্তু সেইখানে একজন রানার সে ওই পোস্ট অফিস থেকে নিয়ে গ্রামে পৌঁছাইতো, আমার শুধু দেখতাম হলো তার পার্টটা। কিন্তু এই চিঠিটা যদি কলকাতা থেকে আসে, তাহলে কলকাতা একজন রানার ছিল, সে দৌড়ায় দিয়ে পেট্রাপোলে দিয়ে গেছে, আর এক রানার দৌড়ায় যশোরে দিয়ে গেছে, আর এক রানার দৌড়ায়। সুতরাং আমরা যদি এক রানারকেই নর্মালি দেখি, কিন্তু সাপ্লাই চেইনটা আসলে কয় রানার একজন না, দৌড়ানো লোক এখানে, ক্রেতা, বিক্রেতা, ট্রান্সপোর্ট, লঞ্চ, বাস, ট্রাক সবাই দৌড়াচ্ছে, তাই না? এখন এর মধ্যে দেখি যে একজন ক্রেতার চাহিদা, আমরা একটু আগে বললাম আমরা থাকি, আমি ক্রেতা, আমরা চাই একটা গুণগত পণ্য, পণ্যটা ডেট এক্সপায়ার হয়নি, যে কেমিক্যাল পণ্যে লেখা থাকে দেখছেন পিছনে, সোডিয়াম এত গ্রাম, সুগার এত গ্রাম, অয়েল এত গ্রাম, আমরা তো জানি না আমরা যে দিন শেষে এই পণ্য এত গ্রাম আছে কিনা। ওই যে ভেজাল বিরোধী অভিযান, বিএসটিআই, তারা এসে অনেক সময় দেখে ভাই তোমার যেটুকু থাকার কথা ছিল ততটুকু নাই। তো আমি যখন কিনছি তখন তো আমার এত টেকনিক্যাল অভিজ্ঞতা নেই, না থাকলে আমি কি চাই, এই পণ্যটা গুণগত, আমি ট্রাস্ট রাখতে চাই। স্কয়ার এই পণ্যটা তৈরি করেছে, আমি ট্রাস্ট রাখতে চাই এই পণ্যের সব ঠিক আছে। ডেট এক্সপায়ারি পণ্য, 25 তারিখে এটা ডেট এক্সপায়ার হওয়ার কথা, আমি 26 তারিখ যেন এটা কিনতে চাই না। তো 26 তারিখ অনেকে
বিক্রি করে না, সে ওই 25-কে কাগজে রং দিয়ে তুলে 26 করে দেয়। আমি সেটাও চাই না, তাই না? তাহলে আমার এক্সপেকটেশন ক্লিয়ার, আমি যেহেতু টাকা দিয়ে কিনবো, আমি চাই পণ্যটা ফ্যান হোক, টিস্যু হোক, পানি হোক, ওষুধ হোক, তেল হোক, যেটাই হোক সেটা যেন কি থাকে, মান ঠিক থাকে, সঠিক সময়ে। অনেক সময় আমরা অনলাইনে অর্ডার দিই অথবা দোকানে গিয়ে আপনি দেখলেন যে দোকানদার দোকান খোলে না, অনলাইন বাদই দিলাম, তাহলে সময়টা আপনি অফিসে আসবেন 9টায়, 8টার সময় মধ্যে বাজার করে বাসায় ফিরতে হবে, 7টার সময় দেখলেন দোকানদার আসে না। বিক্রয় পরবর্তী সেবা, আমাদের যেগুলো টেকনিক্যাল প্রোডাক্ট, এই ফ্যানটা নষ্ট হয়ে গেলে আমরা এর বিক্রয় পরবর্তী সেবাটা চাই। নষ্ট হয়ে গেলে যেন আমাদের একজন এসে ইয়ে করে দেয়, ওটাকে কি বলে, ঠিক করে দেয়। তারপরে ডেলিভারি প্রোডাক্ট সাদৃশ্য, ওই দেখলেন একটা জিনিস, আসার সময় দেখলেন অন্য জিনিস, তাহলে সেটাতে আমি আছি। তারপরে নির্ধারিত জায়গায়, আপনি যদি খাবার চান, খেয়াল করে দেখেন যে ব্যাংকগুলো সব ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে তৈরি হয়, একই বিল্ডিং এ, ওই কালীবাড়ি রোডে যান, নিচতলায় ডাচ বাংলা, উপরের তলায় ব্রাক, তারপরে ব্যাংকিং সার্ভিস ওইখানে কেন গিয়েছে? তাকে সে কি আর ফাঁকা জায়গা পায় নাই? ওইখানে গেছে কারণ বিজনেস জোন, ওইখানে সবাই মাল বিক্রি করে টাকাটা ওইখান থেকে নেয়, ওইখান থেকে নদীর ঘাট থেকে লঞ্চে করে মাল আসে, রাত্রি ট্রাকে করে মাল আসে, সুতরাং কেনা বেচা দুইটাই ওই স্পটে। সুতরাং ব্যাংক তৈরি করছে যে আমার জায়গাটা, আমার জায়গার লোকেশন ঝামেলা হলে ওইখানে যেতে হবে। সো আমাদের প্রোডাক্টের যার যেখানে ডিমান্ড সেখানে পৌঁছায় দেওয়াটাও এর মধ্যে একটা কাজ। এবং প্রোডাক্ট সার্ভিস বিক্রি হওয়ার পর সহযোগিতা পাওয়া। আমি চাই, আমি একটা ফ্যান কিনেছিলাম, এটা নষ্ট হলে বা অথবা যে জিনিস মুভ করা যায় না, ভারী জিনিস, টেলিভিশন, এইগুলা রেফ্রিজারেটর, এইগুলা হচ্ছে এয়ার কন্ডিশনার, তাহলে সে কোম্পানির লোকটা এসে যেন একটু আমাকে ঠিক করে দেয়, এটা হলো আমার চাওয়া। তো এখন সেই চাওয়া অনুযায়ী এখন আপনিও যে পণ্যটা ব্যবসা শুরু করবেন, আপনারও একইভাবে অ্যাসেস করে দেখতে হবে যে আপনার কাস্টমারের চাওয়াটা কি। তো আমাদের এই জায়গায় প্রত্যেকটা জায়গায় যে মানসম্মত, একদম আপনি এখন সিম্পল একটা আইডিয়া, একটা হোটেল দিতে চাচ্ছেন, তাহলে এখানে আপনার পণ্যের মান নিশ্চিত করার ক্ষেত্রে আপনার রেসপন্স কি হবে? আমি ক্লিন রাখি, তাই না? আমি বোঝাইতে পারি যে না, আমি পণ্যটা প্রতিদিন রান্না করি। তো এরকম প্রত্যেকটা যত জায়গায় কাস্টমারের চাহিদা আছে, সে প্রত্যেকটা জায়গায় আমাকে দেখতে হবে আমি কতখানি পূরণ করতে পারি। আপনার রোল কিন্তু ব্যবসায়ী মানে অ্যাজ এ সার্ভেন্ট, সেবা প্রদানকারী। আমি ব্যবসায়ী, আমি কোটি টাকার মালিক, এটা ঠিক আছে, কিন্তু যখন একজন এন্টারপ্রেনার মূল কাজ হলো আমি কাউকে না কাউকে স্যাটিসফাই করতে চাচ্ছি। আমি ব্যবসার টাকা পয়সা আগে বাদ দেন, আপনি এই গ্লাসের ব্যবসা শুরু করবেন মানে কি, অলরেডি কয়েকজন গ্লাস প্রডিউস করে, কিন্তু তা বাদ দিয়ে আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্টটাই লোকে কিনবে, তাহলে আপনার তো অফিসিয়ালি অন্য লোককে কনভিন্স করতে হবে। প্রোডাক্ট, প্রাইস, কোয়ালিটি সবকিছু মিলায় ওই যে কি ফার্নিচার ছিল না, কাকলি ফার্নিচার, আপনার তো কাকলি ফার্নিচারের মানে ভালো ইয়ে দিতে হবে, গুণে ভালো মানে ভালো, তাই না? না হলে আপনারটা কেন কিনবে? আর একজন আপনার পয়সা কি আপনি একদম জলে দিবেন? কোনো কনজিউমার স্টুপিড না, সে জেনে শুনে ঠকতে চায় না। কেউ ঠকতে চায়? তাহলে আপনার তো না ঠকাইলে আমার তাকে কনভিন্স করে আমার পণ্যটা বিক্রি করতে হবে। তো এইখানে আমরা এই সব জায়গায় এখন দেখি, এখন যে এইগুলা করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু কাজ করা যেতে পারে। এই আইডিয়াগুলা, যেমন সাপ্লাই চেইন যেগুলো আমরা বলতেছিলাম, যে আমার পণ্যটা রাজশাহী থেকে আসবে, আম 10 ট্রাক আমি নিয়ে আসলাম, ওকে ফাইন, কোনো লোক আম খেতে পারছে না, এনে আপনার সেলসটা কি গ্যারান্টেড যে আজকে 10 ট্রাক মাল বিকালে এই স্টেশন থেকে সেল হয়ে যাবে? আপনি চান সেল হয়ে যাক, আমরাও চাই, কিন্তু যদি না হয়, আজকে হরতাল, আজকে বৃষ্টি, ব্যাপারী আসেনি, আজকে এইগুলা, তাহলে আমাকে একটা স্টোরেজের কথা মাথায় রাখা। সেকেন্ড হচ্ছে আপনার নির্দিষ্ট যানবাহন, যে সকাল এই, কারণ মনে আছে কিনা যে আমাদের দেশে ডে লাইট সেভ করার জন্য টাইম 1 ঘন্টা আগায় আনা হয়েছিল 5-7 বছর আগে। তার মানে বেসিক্যালি আজকে যখন 6টা বাজে তখন ওইটা হয়ে গেছিল 7টা। আরে বাবা, আমি ওই যে ঘুম থেকে উঠে রাজশাহী যাব, ট্রেন ধরবো,
এসে দেখি কোনো রিক্সাওয়ালা নাই, ঘড়িতে 7টা বেজে গেছে কিন্তু অ্যাকচুয়ালি তো আগের সেই 6টা, সে ঘুম থেকে ওঠেনি। তো এইভাবে দেখা যায় সবাইকে রেসপন্ড করতে হবে। আপনি দেশ তখন 7টা বাজালেন কিন্তু অ্যাকচুয়ালি তো 6টা। আপনার রিক্সাওয়ালা তো আপনার কথা মতো চলে, সে নির্দিষ্ট সময় ঘুমাবে, ঘুম থেকে উঠে তো আপনি পণ্য নিয়ে বের হবেন রাস্তায়, আপনার পাবলিক যে ভেহিকেল এটা আছে কিনা, এটা আপনাকে রাত 3টার সময় পৌঁছে দেবে কিনা, তাই না? তো এটা আপনার তখন মাথায় রাখা, আপনার বিজনেস ভলিউমের উপর ডিপেন্ড করে আপনার নিজস্ব একটা ইয়ে রাখতে পারেন কিনা, ট্রান্সপোর্ট রাখতে পারেন কিনা, এবং অনেক সময় তাতে ইয়ে কস্টটা কম। এখন আমরা দেখি সাপ্লাই চেইনের ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। প্রথম হলো যে কখন কোন কাজ করতে হবে। একটা বিল্ডিং করবেন, তো এই প্লাস্টার হয়ে পারে নাই, আপনি ধরেন রং মিস্ত্রি এনে বসায় রাখছেন, তাই না? তো এটা আমাদের বসায় আমি রাখতে পারি কিন্তু আমার কস্ট বেড়ে যাবে, বা আমি আগের থেকে রং করে ফেললাম, অন্য কাজ করা হয়নি, বাসায় সময় দেখেন আবার সিস্টেম লস হয়। তো এই বিজনেসের কখন আমি লেবার কখন হায়ার করব, কোন পয়েন্টে সেল করব, এই নিজের এটা কম বেশি সবার থাকে, আগে প্রস্তুতি রাখা, নির্ধারিত সময় নির্ধারণ করা, এটাকে লক ফ্রেম বা আমার সহজ কথায় বললে নিজের মতো ছোট্ট একটা, আপনার খুব কঠিন বড় পড়ালেখা করতে হবে না, যে আপনি এখানে বললেন কাজের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম একটা রাখবেন, শুরুর সময় শেষের সময়, যে কোন কাজটাকে আমার কোন মাসে শুরু করতে হবে, কোন মাসে শেষ করতে হবে। এখন আপনি অর্ডার লিখলেন, এই রাজশাহীতে সাপ্লাই দিতে হবে, ইয়েতে আপনার ভুলে গেলেন, মানে একসাথে 4-5টা সাপ্লাই চলে আসলো, তখন তো আপনার দেখতে হবে আমার প্রোডাকশন ক্যাপাসিটি আছে কিনা। এইগুলা পরিবর্তন মানিয়ে নেওয়ার জন্য ব্যাকআপ প্ল্যান রাখা। পরিবর্তনটা কি, আপনার হঠাৎ করে কেউ অর্ডার বেড়ে গেল, আপনি সেটা রেসপন্ড করার ক্যাপাসিটি আছেন কিনা। আপনি গত মাসে দেখলেন যে মাসের প্রথম সপ্তাহে আমার অর্ডার বাড়ে, আপনি এনাফ তৈরি করে রাখলেন কিন্তু খুব করে সেটা বাড়ছে না। হোটেলে দেখবেন অনেকে প্রচুর খাবার একসাথে রান্না করে রাখে, আবার একেবারেই রান্না করে না, যে তো এখন এইগুলাকে রাখা, যে আমি 10 জনের জন্য আমি খাবারটা রেডি রাখি, এরপরে যদি আমার অর্ডার আসে মনে হচ্ছে আমি সেই অনুযায়ী রেডি কিনা, সেভাবে রেডি রাখা। তো এই কাজগুলো হচ্ছে সিজনাল ইমপ্যাক্ট সম্পর্কে ধারণা রাখা। সিজনাল ইমপ্যাক্ট বলতে আমরা যেমন এই গ্রীষ্মকালে এখানে ফ্যানের ডিমান্ড বাড়ে, শীতকালে কম্বলের ডিমান্ড বাড়ে, রোজার সময় খেয়াল করে দেখছেন মানুষের ভেজিটেবলের চাহিদা কম খায় মানুষ, যে কোনো কারণে, সে ওই সবজি টবজি এত খেতে পছন্দ করে না। হ্যাঁ, যদিও উচিত সবজি কনজিউম করা, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি যে তখন দাম কমে যায়। তো এই জিনিসগুলা যে আপনি সস্তা পেয়ে রোজার মাসে প্রচুর 20 টাকা কেজি সবজি সব কিনে নিয়ে আসলেন, কিন্তু 20 টাকা কেজিতেও লোকে কিনছে না, তাই না? তো আমার ওইখানে দেখতে হবে যে পণ্য কম দামে পাচ্ছি কিন্তু সেটাও তো সেল করতে হবে। মানে দেখা যায় যে ভাগ্যিস গবাদি পশু রোজা থাকে না, তাহলে তো তাকেও খাওয়ানো যেত। এবং ডিমান্ড সম্পর্কে ধারণা রাখা। এখন আসছে যে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এটাকে কি বলে, ওই আমরা যদি এখন পরিকল্পনা করতে চাই, কি কি পরিকল্পনা আমাদের মাথায় রাখতে হবে। এগুলো দেখেন যারা ব্যবসা করে সে এই পড়ালেখা কিছু না করলেও সে তার মধ্যে একটা প্ল্যান করে ফেলে। অসংখ্য ফার্মার আছে, ছোট দোকানদার আছে, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই কিন্তু সে ব্যবসা করেই যাচ্ছে। যে এখন ইউটিউব ফেসবুকে দেখেন না, কোন গরুর মাংস তার সেল হয়ে যাচ্ছে, সে কিছুই জানে না, কিন্তু স্টিল কয়েকটা জিনিস আমরা ধারণায় রাখতে পারি, সবাই রাখতে পারি। সেটা হলো পণ্য ও সেবার লাইফ সাইকেল, আমের লাইফ সাইকেল। আম আপনি যেদিন পারবেন তার থেকে কয়দিন সে ভালো থাকবে, একটা সবজি বাজারে আনবেন কয়দিন সে ঠিক মতো তরতাজা থাকবে, তাই না? আপনি যে পানি কিনছেন এটার অসুবিধা নেই, কালকে সেল না হলে আপনি এটা বিপদে পড়বেন না, আপনার পরশু 1 মাস 2 মাস 6 মাস এটা সেল থাকবে। কিন্তু আজকে পালং শাক কিনে নিয়ে আসলেন, আপনার 1 2 3 দিনের মধ্যে এটাকে সেল করতে হবে।
3 দিন কিন্তু তাজা রাখাও সম্ভব না, তাই না? আবার বৃষ্টির সময় এটা হয়। তো এটা হলো লাইফ সাইকেল সম্পর্কে ধারণা রাখা, সঠিক ও সময় উপযোগী তথ্য। এখানকে আমরা হোটেল ব্যবসা শুরু করলে তথ্য, এখানে কনজিউমার কারা, কতগুলা ব্যাংক আছে, কতজন লোক দুপুরে খাবার এখানে খায়, কাদের নিজস্ব ক্যাটারিং এর ব্যবস্থা আছে, কি বাসার থেকে খাবার নিয়ে আসে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল আছে। তো এইগুলো মিলায় দেখা যায় যে টোটাল ডিমান্ড আছে। ওকে, এখন আমি কিছু কিছু পাওয়ার সম্ভাবনা এখানে থাকতে পারে। ব্যবসার বর্তমান অবস্থা ও ক্ষমতা সম্পর্কে ধারণা, নিজের মূলধনের প্রয়োজনীয়তা ও যোগান সম্পর্কে নিশ্চিত থাকা, যে কাঁচামালের ব্যবসা করলে কয় টাকা মূলধন লাগবে, হোটেল ব্যবসা করতে গেলে কয় টাকা লাগবে, অ্যাডভান্স কয় টাকা দিতে হয়, কার্টিলারি এগুলা কিনতে, বাবুর্চির খরচ কত, বাবুর্চি চলে গেলে, এই সমস্ত গুলা সম্পর্কে ব্যবসা পরিকল্পনা খসড়া করা এবং ধাপে ধাপে নথিকরণ। এই যে এইগুলো আমরা নথিকরণ, যে কোন কাজটা করব, কোন সময় করব, এগুলা করলে দেখা যায় আমার একটা ইয়েটার ধারণা থাকে। ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো ধারণা রাখা এবং নেটওয়ার্ক ডেভেলপ করা। আমরা যদি ফুডেরটা, এটা যেহেতু আমরা সহজেই বুঝতে পারি, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো ধারণা রাখা। ভালো ধারণা রাখা কি, এখানে মোট কয়জন প্রডিউসার আছে? শিববাড়ি 2 জন, 7 রাস্তায় 2 জন, বল্লামারি 2 জন, 0 পয়েন্ট 2 জন। আপনি খেয়াল করে দেখেন যে খুলনা চুইঝাল মাংস, কতজন এই একই নাম দিয়ে এখন সোনাডাঙ্গায় শহরের মধ্যে অনেকে চলে আসছে। এটা ধারণা রাখা হলো ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা রাখা, মানে 2 পার্টি সম্পর্কেই ধারণা রাখা। এক পার্টি কারা, যারা প্রডিউসার, এই মার্কেটে কয়জন প্রডিউস করে, আর একটা হলো কনজিউমার। টোটাল যেটা বলছিলাম যে 1000 প্যাকেট হয়তো প্রতিদিন সেল হয়, এই 1000টা কনজিউমার। কারা এই কনজিউমার? ভার্সিটির স্টুডেন্ট, যারা ভিজিটর শহর থেকে প্রতিদিন করতে আসে, যারা ট্রেনিং নিতে আসে, যারা অন্য দাপ্তরিক কাজ করতে আসে, যারা কোর্টে আসে। কিছু কিছু জায়গায় দেখছেন খাওয়াটা মানে কাস্টম, জমি দলিল হয়েছে এরপরে খাওয়া দাওয়া, জামিন হয়েছে এরপরে খাওয়া দাওয়া। এই জন্য ওইসব জায়গায় দেখবেন যে সব হাই জিনিস, দেখতে হোটেল ভালো না কিন্তু দাম বেশি, দামে ভালো ভালো পণ্য সেল হয়। কোর্ট, জেলখানা, হসপিটালে হয়তো সেলিব্রেট করবে না, কিন্তু দূর থেকে মানুষ আসে। আগে যে খাবার নিয়ে আসতো, এখন অনেকে বলছে যে ঠিক আছে, ক্লিনিকের মধ্যেই খাবার পাওয়া যায়, এত কষ্ট করে লাভ নেই, তাই না? তো এই ইন্ডাস্ট্রি সম্পর্কে এবং নেটওয়ার্ক ডেভেলপ করা। আপনি যদি হোটেল ব্যবসায়ী হন, তাহলে আপনি এই ব্যাংকেই চলে আসেন। আপনাদের কি লাঞ্চের ব্যবস্থা আছে? নিজ নিজ নাকি কর্তৃপক্ষ? না, কর্তৃপক্ষ দিচ্ছে। কর্তৃপক্ষ, তাহলে এই যে কর্তৃপক্ষ, এই নিশ্চয়ই কোনো একটা হোটেল থেকে খাবার আনবে। তো ওই হোটেলওয়ালা যদি কোনোভাবে এনাদের সাথে যোগাযোগ করতে পারে যে ভাই আপনাদের তো এই 30 দিন প্রতিদিন 20-30-40 প্যাকেট করে খাবার লাগবে, এই নেটওয়ার্কটা যদি এনাদের সাথে কেউ ডেভেলপ করতে পারে, তো এইভাবে এটা ধরেন ছোট, মানে কমার্শিয়াল সেন্সে এটা 20 প্যাকেট খাবার অনেক বেশি না, কিন্তু ইউনিভার্সিটির প্রোগ্রাম হয়, কনভোকেশন হয়, একটা কনভোকেশনে 10,000-15,000 প্যাকেট খাবার একদিনে হয়, তাই না? এভাবে প্রতিষ্ঠান তাদের ছোট বিভিন্ন রাজনৈতিক পার্টি, তারপরে যে এদের প্রোগ্রাম হয়, এই হয়। সো এটা নেটওয়ার্ক যত আপনি ডেভেলপ করতে পারবেন, আপনার বিজনেসটা তত বেশি বাড়বে। আপনি একটা অর্ডার পেলে নিশ্চয়ই যা থাকুক 20-30-50 টাকা একটা প্যাকেটে যদি খাবার থাকে, আপনি 500 প্যাকেটের খাবার অর্ডার পেলে আপনার 25,000 টাকা এখান থেকে মুনাফা আসবে। তো এটা প্রত্যেকটা জায়গায়, এমনি ওষুধের কোম্পানির দোকানদার দেখেন না, সেল করে অন্য আর সে তারা প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে আসে। এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে র মেটেরিয়াল আমার কোথা থেকে আসবে। আমার র মেটেরিয়ালস মানে কি? হোটেলের র মেটেরিয়ালস মানে সে মাংস কোথা থেকে কিনবে, সবজি কোথা থেকে কিনবে, চাল কোথা থেকে কিনবে। আমি কিছু রেস্টুরেন্ট অলরেডি জানি, তারা একসাথে ওই রাজশাহী থেকে, দিনাজপুর থেকে যে অটো মিলগুলা, অটো রাইস মিল, তার থেকে চাল কিনে নিয়ে আসে এক ট্রাক। যে তার আমার একদিনে লাগতেছে না, কিন্তু আমি মাস ব্যাপী তো আমার 1 ট্রাক চাল লাগে। সুতরাং এখান থেকে বড় বাজার থেকে চাল কিনলে কেজি প্রতি আমার 5 টাকা 10 টাকা বেশি পড়ে। সে 1 ট্রাক একদিন ভিজিট করে আসলো নওগাঁ, কুষ্টিয়া, এসব জায়গায়,
পরের বার তাকে ফোন করলেই তারা দিয়ে দেয়, পাঠিয়ে দেয়। এখন তো আমাদের মানি ট্রান্সফারটা ইজি হয়ে গেছে বিকাশ ব্যাংকে এর মাধ্যমে এবং সিকিউর পেমেন্ট। তাতে দেখা যায় যে সে প্রতি মাসের চাউল থেকে সে হয়তো 50,000 টাকা শুধু চাউল কেনার থেকেই সেভ করে ফেলে। তো আপনি যখন বিক্রি করবেন, আপনি যখন ব্যবসা করবেন, আপনার দুই দিকেই টার্গেট। একটা হলো আমার কস্ট কিভাবে আমি কমাইতে পারি, আপনি খাসির মাংসটা, সবজিটা, মাছটা কিভাবে কম দামে কিনতে পারেন। সবাই তো এই বাজার থেকে, সবাই সন্ধ্যা বাজার থেকে গিয়ে কেনে, কিন্তু আপনি দেখলেন যে আমার যত ভলিউম লাগে, আমার টোটাল 20 মণ মাছ লাগে, তাহলে আমি একজন ঘের মালিকের সাথে সরাসরি কথা বলতে পারি কিনা, সে পৌঁছায় দেয়। এখন অনেকে দেখবেন যে এরকম আপনি 10 লিটার দুধ নেবেন, আপনার বাসায় পৌঁছায় দেয়, অন্যভাবে দেয়, তাতে আমার শ্রমও কমে গেল, আবার আমার কম টাকায় পণ্যটা পেলাম। তো এটাই যে ফ্যাক্টরি এবং আমার লোকেশনটা কোথায় হবে, কোন জায়গা থেকে আমি সবার সাথে যোগাযোগ করতে পারবো, ফ্যাক্টরির লোকেশন, তার থেকে ডিস্ট্রিবিউশন কোথায় হবে। সবাই দেখেন যে ঢাকায় থাকতে চায়, তো আমাদের মানে আনুমানিক তো এরকম ম্যাপটা উপরে হয়নি, কিছুটা এরকম না। ঢাকা এখানে, ঢাকাতে সবাই ফ্যাক্টরি, আমরা বলি যে ঢাকা এত ঘিঞ্জি জায়গা, এত জ্যামজটের জায়গা, তারপরেও দেখেন নতুন ফ্যাক্টরি সাভার, কাঁচপুর, গাজীপুর, মানিকগঞ্জ, মানে ঢাকার বেস করেই থাকে। এর রিজনটা কি? ব্যবসায়ীদের সেন্স থেকে এটা কিন্তু সে ওখানেই থাকতে চাইবে, কারণ তার সিলেট থেকে কাঁচামাল আনতে হয়, তার ফ্যাক্টরি যেখানেই হোক, ধরেন চট্টগ্রাম থেকে সে একটা প্রোডাক্ট ঢাকায় নিয়ে আসলো, ঢাকা থেকে সে এখন দিনাজপুরে দিবে, কুষ্টিয়াতে দিবে, খুলনায় দিবে, তাই না? যে ইম্পোর্টার বিদেশ থেকে পণ্য আনে, তার তো সারা বাংলাদেশে সেল করতে হয়। সুতরাং ঢাকা তাদের জন্য একটা আইডিয়াল জায়গা। যদি ফ্যাক্টরির অবস্থানটা সিলেটে হয়, তাহলে কাঁচামাল যে জায়গায় বাংলাদেশের থাকুক, তাকে আগে ট্রাভেল করে সিলেটে যেতে হবে, সিলেট থেকে সারা বাংলাদেশে, তাহলে দেখেন প্রতিটা পণ্য সরবরাহ করতে তার কত কিলোমিটার বেশি ট্রাভেল করতে হয়। তো আপনি সিমেন্ট কিনবেন, আপনি কি যদি বলে যে ভাই আমার ফ্যাক্টরি সিলেটে, আমার 5 টাকা বেশি খরচ পড়ছে, আমাকে 5 টাকা বেশি দেন, তো কনজিউমার তা করবে না। কনজিউমার কিচ্ছু বুঝতে চায় না, সে হলো দাম কোনটা, প্রোডাক্ট সেম কোয়ালিটির মধ্যে দাম কোনটা কম। তো দাম তার এখান থেকে সে একবার কাঁচামাল আনবে সিলেট চট্টগ্রাম থেকে, এইবার সারা বাংলাদেশে বন্টন করবে, তাই না? তা সে যদি প্রত্যেকবারই এই জেলা থেকে সারা জায়গায় যাওয়া লাগে, কত তার সমস্যা হয়। এই জন্য সবাই ঢাকাতেই থাকতে চায়। তো আপনার ফ্যাক্টরির, আমাদেরও এখানে লোকেশনটা ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে আমার মাল আনা এবং বিক্রি করাটা ইজি হয়, এবং আমার কনজিউমার কোথায় অবস্থিত। এখন আমরা আসি যে আমাদের পরের স্টেজে, সেটা হচ্ছে পণ্য যদি আমরা উৎপাদন করতে চাই। ধরেন এখন ফোকাস হলো শুধু আমি প্রোডাকশন করব, প্রোডাকশন করতে গেলে আমার কোন জিনিসগুলো একটু মাথায় রাখতে লাগবে। হোটেল হয় তাহলে তো আমার খাবার কুক করা, আমার যদি কোনো কিছুর ফ্যাক্টরি দিতে চাই, সেটা কম্বল, কাঁথা, সাবান, বিস্কুট, যে 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 কাপড়, হোয়াটএভার নেন, তাহলে আমার যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হলো কাঁচামাল সংগ্রহের জন্য পর্যাপ্ত সাপ্লায়ার প্রস্তুত রাখা। লাস্ট কয়েকদিন এই যে যারা ঘোষ ডেয়ারি মিষ্টির দোকান খুলনা শহরে, অনেক জায়গায় দাম 450 টাকা থেকে বেশি, 20 টাকা বেশি কেজি প্রতি। কারণ কি? অনেকে বলেন যে আমার ডেইরি দুধের দাম বেশি, অনেকে টাইম মতো পায় না। আমরা অনেক সময় দেখছি যে কোভিডের সময়, যুদ্ধের সময়, যে অনেক পণ্য বাজারে গিয়ে আপনি পাচ্ছেন না, সাপ্লাই বন্ধ। সয়াবিন তেল একটা, যেহেতু শিপিং রুট গুলা, তবুও তো আমাদের এই যে ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল গুলা বেশি আসে, এই রুটে অসুবিধা হয়নি। গম, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে এই যে ইউক্রেনের যে মারিয়াপোল, তারপরে যে মেইন পোর্ট গুলা, এই পোর্ট গুলা তো পুতিন আঙ্কেল দখল করে রাখছে, যে তো এইখান থেকে জাহাজ কেউ যেতে পারবে না। সে একটা ইউরোপকে বা সারা পৃথিবীকে চাপ রাখা যে ইউক্রেনকে সাপোর্ট দেওয়া বন্ধ করো, না হলে আমিও সাপ্লাই চেইন বন্ধ করে দেব। তো সারা পৃথিবীব্যাপী দেখেন গমের দাম বাড়তে, এখনো বাড়তে, কারণ পৃথিবীর গমের
প্রায় 1/3 সারা পৃথিবীর গমের প্রায় 1/3 একাই ইউক্রেন উৎপাদন করে, এবং রাশিয়ার কিছু অঞ্চল মিলে তারা 1/4 উৎপাদন করে। শস্য ভাণ্ডার, পৃথিবীর শস্য ভাণ্ডার। তো আপনার যদি সেই গমের সাপ্লাই স্টপ হয়ে যায়, তাহলে বেকারির র মেটেরিয়াল কি বেকারিওয়ালা ময়দা পাবে? বেকারিওয়ালা ময়দা না পেলে যে কেক তৈরি করে সেও কাঁচামাল পাবে না। তো আমাদের দেশে দেখেন যে অনেক আছে, ধরেন এই মিল্ককে কেন্দ্র করে অসংখ্য ফ্যাক্টরি, কেউ বাটার, চিজ। আমাদের দেশে এই প্রোডাক্টের দাম আরো কম হওয়া উচিত, যে পরিমাণ আমাদের ডেইলি সাপ্লাই আছে। কিন্তু দেখেন যে 100 গ্রাম বাটার কিনতে আপনার 130 টাকা, 40 টাকা, মানে 1500 টাকা কেজি পড়ে।